रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क, घिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आँखों में दिखता है इश्क। मेरे दिल को तू जहाँ से जुदा कर दे, यूं बस तू मुझको फना कर दे, मेरा हाल तू मेरी चाल तू बस कर दे आशिकाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। ব্যর্থতা কিন্তু আপনাদেরই স্যার। কি বলতে চাচ্ছ তুমি? আমি আগেই বলেছিলাম পুরো মিশনের দায়িত্ব আমাকে দেওয়া হোক। আপনারা যদি ক্ষমতা জাহিরের তাগিদে পড়ে না থাকে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর দিতেন তাহলে আজকের মিশন সাকসেস হতো স্যার। সরি ফর বিং সো স্ট্রেট ফরওয়ার্ড। বয়সে এত ছোট আর জুনিয়রের কাছ থেকে এহেন কথায় চোয়াল শক্ত হলো কমিশনারের। রুষ্ট গলায় বললেন, তা কীভাবে মিশন সাকসেস করতে শুনি, যেটা আমরা 50 সদস্যের টিম মিলে করতে পারিনি, তা 4 সদস্যের তোমরা কীভাবে করতে? প্রেমের কণ্ঠস্বর খুবই স্বাভাবিক, বলল, আমি হলে সবার আগে সিসিটিভি ফুটেজ মনিটরিং করতাম। এবার চুপসে যায় কমিশনারের শক্ত চোয়াল। আসলেই তো আগে কারোর মাথায় স্টেশনের সিসিটিভি ফুটেজের কথা আসেনি, পরবর্তীতে আসলেও ততক্ষণে সেই সময়ের ফুটেজ মেমোরি থেকে কেটে ফেলে অপহরণকারীরা। প্রেম আরো কিছু বলতে যাবে তার আগেই আনিসুল বিরক্তি উচ্চারণ করে বললেন, আহা থামবেন আপনারা, এখানে কি কৌতুক শোনাতে এসেছেন? স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনার হার্টে প্রবলেম আছে। কমিশনারের কথার এবার নিজের নিয়ন্ত্রণ হারালো আনিসুল হক। ঠুকরে কেঁদে উঠলেন, চোখের পানি সমেত ভাঙা গলায় আওড়ালো, সাদমানেরও যে হার্টের সমস্যা ছোট থেকে। আমার সাদমান অন্ধকারে ভয় পায়, প্যানিক অ্যাটাক হয়। আল্লাহ জানে কেমন আছে আমার ছেলে। প্রেম খুবই মনোযোগ দিয়ে শুনছিল আনিসুল হকের কথা। ভদ্রলোকের চোখের পানিকে মূল্যায়ন না করে বরঞ্চ ওনার বলা প্রতিটি কথার সাথে নিজের ভাবনার যোগসূত্রের সাথে মেলাতে থাকে প্রেম। হঠাৎ করে আনিসুল হকের মুঠোফোনে একটি মেসেজ আসে। সঙ্গে সঙ্গে মেসেজটি চেক করলো আনিসুল হক। মেসেজটি দেখা মাত্রই মুখের রং পরিবর্তন হয়ে যায় আনিসুল হকের রহস্যজনকভাবে। তিনি পরপর 3 বার শুকনো ঢোক গিলল, পরক্ষণেই সাথে সাথে কোনো পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখে, সাথে সাথে ফোন পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখে, যেন কিছুই হয়নি। তার দিকে উৎসুক হয়ে তাকিয়ে থাকা প্রেম আর কমিশনারের দিকে তাকিয়ে ফেক হাম তুলে গমগমে গলায় বলল, আপনারা এখন আসতে পারেন, আমি একটু ঘুমাবো, বিশ্রামের প্রয়োজন আমার। এতক্ষণে ছেলের জন্য শোকে কাতর হয়ে থাকা মানুষটার হঠাৎ এমন গা ছাড়া ভঙ্গিতে তড়িঘড়ি করে দাঁড়িয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্য হলো বটে কমিশন। তবুও পাল্টা প্রশ্ন করার সাহস পেল না। প্রেম আর কমিশনার দুজনেই বেরিয়ে যায়। সকল মেয়েরা কিচেনে রিচার্ড নিচে নামলে কেউই সামনে আসে না। কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে এই ব্যাপারে। রিচার্ড, ন্যাসো, লুকাস মাত্রই ব্যাচমেন্ট থেকে লিভিং এরিয়ায় এসে বসলো। বাগানবাড়ি মাটির নিচে তৈরি করা হয়েছে রিচার্ডের গোপন আস্তানা। কিচেন থেকে উকিঝুঁকি দিয়ে অল্প বয়সী মেড নিশি রিচার্ড আর ন্যাসোকে দেখছে একটু পরপর, চোখ মুখ একরাশ বিস্ময়তা। কিশোরী নিশির কাছে মনে হয় সে বিদেশে আছে এবং কোনো বিদেশি বাড়িতে কাজ করে। যতবারই এলিজাবেথ, রিচার্ড, ন্যাসো, লুকাসকে দেখে ততবারই এই কথা মনে হয়। সুযোগ পেলেই নিশি এলিজাবেথের ঘরের আশেপাশে গিয়ে ঘুর ঘুর করে এলিজাবেথের কণ্ঠস্বর শোনার জন্য। তার মধ্যে খুব আগ্রহ জানার এত সুন্দর মেয়ের কণ্ঠস্বর কেমন, কিন্তু এখনো পর্যন্ত এলিজাবেথের নিঃশ্বাসের শব্দও শুনতে পায়নি সে। এলিজাবেথের কাছে যাওয়া সকলের নিষেধ, শুধু রেশমা ব্যতীত। সেদিনের পর রেশমার সাথেও আর কথা বলেনি এলিজাবেথ।
রিচার্ডকে এই দুদিনে ওটা নিয়ে দ্বিতীয়বারের মতো দেখলো নিশি। ওর নজর বেশি যায় রিচার্ডের নীল চোখে আর ন্যাশর অতি ফর্সা মুখে। লুকাসের দিকে তাকালেই ভয় করে তার দানবীয় শরীর দেখে, তাই সবসময় লুকাসের দিক হতে দৃষ্টি সরিয়ে রাখে নিশি। রেশমা খেয়াল করে নিশিকে, চোখ রাঙিয়ে দিয়ে তাকায় নিশির দিকে। মরতে চাও? টেবিলের উপরে অস্ত্র করে দেখছো? নিয়ে যায় নিশি, চুপসানো গলায় বলে, আমার কি দোষ? এরা কত সুন্দর, আমার শুধু দেখতেই ইচ্ছে করে। আমার মনে হয় আমি জান্নাতে আছি। এত সুন্দর মানুষ আমি আর আগে কখনো দেখিনি। রেশমা ডিসওয়াল করতে করতে জবাব দিল, কতগুলো গার্ডসের হাতে কি নিয়ে ঘুরে নিশ্চয়ই দেখছো। ওরা জাহান্নাম দেখিয়ে দেবে। আমি তো শুধু ওদের তিনজনকেই দেখি। কত সুন্দর, আল্লাহ না? না, দুজন, ম্যাডাম আর স্যার। ওইটারে সাদা বিদেশি বিলাইয়ের মতো লাগে। আমাদের স্যার কি সুন্দর, কত লম্বা, উফ, একদম হিরোদের মতো। লজ্জা পাওয়া ভঙ্গিতে মুখ ঢেকে ফেলল নিশি। চোখে মুখে খুশি উপচে পড়েছে। তপ্তশ্বাস ফেলে রেশমা। কাজ করতে করতে মনে মনে আওড়ালো, সব সৌন্দর্য হয় না, কিছু সৌন্দর্য অভিশাপ। যেমন আগুনের শিখা, যা একদিকে আলো দেয়, অন্যদিকে সবকিছু পুড়িয়ে ছাই করে। সৌন্দর্যের মুখোশের আড়ালে কখনো লুকিয়ে থাকে বিষাক্ত বিষাদ, যা শুয়েই জীবন হয়ে ওঠে অন্ধকারের গভীর অতল। অ্যাস্ট্রে ভর্তি হয়ে যায় সিগারেটের অবহেলিত ডগার অংশে। সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় লিভিং এরিয়া স্পেস বত্ত। কোনো সাধারণ মানুষ এখানে থাকলে মুহূর্তেই তার দম আটকে যাবে। টেবিলের উপর সারি সারি করে সাজানো মদের বোতল। পোলমস রেকটিফিকুয়ানি ভোটকা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মদ। এটি সংশোধন করা পোলিশ স্পিরিট, যা সাধারণত হোম ডিস্টিলাররা তাদের নিজস্ব স্বাদযুক্ত ভটকা তৈরি করতে ব্যবহার করে। এটি সরাসরি পান করে যায়, তবে যেহেতু এটি কার্যত বিশুদ্ধ অ্যালকোহল, এটিতে একটি শক্তিশালী কিক রয়েছে, তাই এটি সাধারণত সুপারিশ করা হয় না পানি ছাড়া খাওয়ার জন্য। কিন্তু রিচার্ড ন্যাসো লুকাস অবিলম্বে খেয়ে যাচ্ছে পানি ছাড়াই। রিচার্ডের হাতে হুইস্কির গ্লাস, বৃদ্ধাঙ্গুল তর্জনী আর মধ্যমা দিয়ে চেপে একটু পরপর কালচেটে ঠোঁটের ফাঁক দিয়ে টেনে নিচ্ছে ভিতরে বিষাক্ত পদার্থ। সেই সাথে তাদের পরবর্তী কিলিং মিশন নিয়ে আলোচনা করছে। ন্যাসো আর লুকাসের হাতে মার্টিনির গ্লাস। গ্লাসের সরু নলের মতো অংশ দুই আঙ্গুলের ভিতর চেপে ধরে নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে আর রিচার্ডের দেওয়া দিক নির্দেশনায় গুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। টেবিলের উপর রাখা বিভিন্ন ধরনের মেশিন গান, মাফিয়া ও গ্যাংস্টার সমাজে প্রচলিত 34টি বিশেষ শর্ট গান এবং তৎকালীন টমি গান রয়েছে, যা তারা তাদের মিশনে ব্যবহার করে থাকে। আল ক্যাপোনোর 1911 বন্দুকটি দেখতে টমি গানের মতো হলেও এটি সত্যিকারের দক্ষ শুটারদের ফার্স্ট চয়েস। এটি সুইটহার্ট M1911 নিলামে $1 মিলিয়ন বেশি দামে বিক্রি হয় প্রতিটি ব্যক্তির জন্য, যার মূল্য 18 বিলিয়ন হয়। ম্যাকগার্নাররা এটা ব্যবহার করত তাদের মিশনে। টেবিল থেকে এই গানটি নিয়ে কোটের ভিতরের পকেটে রাখলো রিচার্ড। টমি গান ছিল জ্যাক এম গার্নের পছন্দের অস্ত্র ছিল। পশ্চিমের বাফেলো বিল সেন্টার প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারের কাছ থেকে রাস্তার ওপারে খোলা জানালা থেকে হাইমি ওইসকে হত্যা করতে তিনি তার প্রিয় থমসপন ব্যবহার করেছিলেন। ম্যাকগার্ন পরে একজন প্রো গলফার হয়ে ওঠেন এবং সেই অনুযায়ী একজন থমসন তার ক্যাডির মতে সব সময় তার গল্ফ ব্যাগে থাকতেন। একসাথে 200 গুলি একসাথে লোড করা যায় এই গানে। এই গানগুলো রিচার্ড রাশিয়া থেকে আনিয়েছে। টেবিলের উপর থেকে বেছে ডার্ক মোশনের টমি গানটি নেয় ন্যাসো লুকাস। নিজেদের পছন্দের গানগুলো বেছে নিয়ে উঠে দাঁড়ায় তিনজনে। একসাথে ন্যাসো লুকাস গানের সেফটি লক খুলে ট্রিগারে আঙ্গুল ঘুরিয়ে গান চেক দিতে দিতে উঠে দাঁড়ায়। হঠাৎ রিচার্ডের জলদ গম্ভীর গলায় ধমক শুনে চমকে চোখ তুলে সামনে তাকায়। স্টপ, রেড। এলিজাবেথের রুমের দরজা বাইরে থেকে লক করে রাখা হতো সব সময়, তবে আজ হয়তো অসাবধানতায় লক করতে ভুলে গিয়েছিল মেড। সেই সুযোগেই বেরিয়ে আসে এলিজাবেথ।
রিচার্ডকে নিচে দেখতে পেয়েও দম নিয়ে সাহস সঞ্চয় করে গুটিয়ে গুটিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আজ এই সুযোগে পালাতে না পারলে আর কখনো এখান থেকে এলিজাবেথ বের হতে পারবে না। তা এলিজাবেথ এই দুদিনে বুঝে গিয়েছে। রিচার্ডের কথা বলার সুযোগ কাজে লাগিয়ে নগ্ন পায়ে ভয়ের সংকীর্ণতায় গুটিয়ে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল এলিজাবেথ। তবে হঠাৎই পেছন থেকে রিচার্ডের এহেন ভারী কি স্বরে বুক শুকিয়ে যায়। তবুও পেছনে না ফিরে আহত শরীরে দৌড়ে ছুটে যায় সামনে। লম্বা লম্বা পা ফেলে 4 কদমে এলিজাবেথকে ধরে ফেলল রিচার্ড। হাত মুচড়ে পিছনে নিয়ে পিঠের সাথে চেপে ধরে রিচার্ড। ব্যথায় নীলচে আভা দেখা দেয় এলিজাবেথের অবয়বে। গালের পানি শুকিয়ে দাগ হয়ে যাওয়া পথ ধরে আবার স্রোত বইল। রিচার্ড দাঁতে দাঁত চেপে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, এত সোজা? আজ চুপ থাকলো না এলিজাবেথ। সহসাই দুর্বোধ্য দুর্বল গলায় চেঁচিয়ে উঠল। মেয়েরা কিচেন জোনের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। রেশমা অসহায় চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। যেতে দিন আমাকে। Let's begin the killing mission. নিস্তব্ধ পিনপতন নিরাপত্তায় ঢাকা বেসমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ পচা ঘুটঘুটে বিচ্ছিরি গন্ধ। চারিপাশ জনবিচ্ছিন্নহীন এক অবিচ্ছেদ্য অভিশপ্ত পরিত্যক্ত অংশের মতো আধারে ঘেরা। এক চিমটি পরিমাণ রোশনাই আলোর দেখা নেই এই বিষাদে অভিভূত গোমট পরিবেশে। জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীব জন্তুর কর্কশ গর্জন, গা শিউরে দেওয়ার মতো। অহর্নিশে ভো ভো করছে এক ঝাঁক জংলি মশা, যা শুনশান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের উপর চিকচিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধারানোর মতো ঝাঝালো শব্দের মতো মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে। স্যাঁতসেঁতে মেঝের নিচ থেকে উবলে বেরিয়ে আসতে চাওয়া লাশের পচা দুর্গন্ধ পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলী উগড়ে ভিতরের খাদ্য কণাগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদযন্ত্র তথস্থ হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জানানে দ্বিমত পোষণের পায়তারা করছে। নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়ার বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টাইলের উপর পড়া টপ টপ পানির শব্দ, যা গড়িয়ে লুটোপুটি খাচ্ছে উড়ু হতে পায়ের পাতার নিচে দেহাংশে। তবে সেটা কোনো পানি পড়ার শব্দ নয়। বেসমেন্টের সিলিং থেকে সরু নলের ফাঁক গলিয়ে ফিনকির মতো ফোঁটা ফোঁটা উষ্ণ তরল লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তকে। সাদা কালো মিশ্রণের কৃষলার ফাঁক গলিয়ে গলিতে কার্নিশ পেয়ে পুরুষালী রুক্ষ ঘাড়ে আছড়ে পড়ছে। ইতিমধ্যেই সফেদ সাদা শুভ্র পাঞ্জাবি রংধনুর প্রথম সারিতে থাকা রঙে তলিয়ে গিয়েছে। হৃৎপিণ্ড চেপে ধরে আতঙ্কে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় রক্তে রঞ্জিত পাঞ্জাবি শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। হঠাৎ করেই বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া। এটা কোনো গ্রানেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্রাসের। ভয় ভীতিতে তথস্থ হয়ে থাকা আনিসুল সামান্য সংগোপন শব্দে থরথর করে কাঁপতে থাকে। বিস্ফোরিত নয়নচূড়ায় ভাসছে পরবর্তী নরদৃশ্য নৃশংসতার সাক্ষাৎ। অন্দরমহলে হতে থাকা ধ্বংসযোগ্য নরকের শাস্তির তুলনায়ও নগণ্য আনিসুল হকের মনে অভিসাম্য মতে। হঠাৎ করেই প্রচণ্ড শব্দ করে বেসমেন্টের শাটার ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে। শাটারের ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারের অভিশপ্ত বেসমেন্ট। লোচন যুগল হতে কোনই সরিয়ে ঢেকে রাখা আতঙ্কিত আশ্ব প্রকাশ্যে এনে কাপা কাপা চোখের পাতা মেলে সামনে তাকালেন তিনি। শারীরিক ভারসাম্য হারিয়ে শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ার নিয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ল আনিসুল হক। শরীর অধিক হারে কাঁপতে থাকে সামনের বিভৎস দৃশ্য চাক্ষুষ অবলোকন হওয়ায়। উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্রাসের ধোঁয়ায় ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে ব্যগ্র পায়ে 3 দানবীয় মানবের অশ্লীলী রূপ, পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত।
প্রান্তভাগের তেমাথায় ঝুলিয়ে রাখা কালো হোমওয়ার্ক টুপির জন্য আকৃতি অস্পষ্ট। ক্রান্ত পায়ে হাঁটার ফলে উড়ু হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত থাকা ওভারকোটের রেলডিং প্রান্ত হাঁটুতে বারবার বাড়ি খেয়ে ঘর্ষণের সৃষ্টি করছে। নির্কোষ কালো রঙের ওভারকোটে শক্তপোক্ত বলিষ্ঠ লম্বা চওড়া দেহের অধিকারী 3 মানবকে আধো অন্ধকারে চমদূতের মতো লাগছে। মাঝখানে ছোট শটগান নিয়ে তেড়ে আসছে অভিশাপ বিষাদের রাজা। তার 2 পাশে সিপাহী হিসেবে 2 বাহাদুর, রক্ষক হিসেবে আসছে বিশাল আকৃতির মরণশীল অস্ত্র নিয়ে। রাশিয়ান মার্কেটে এই কালো ওভারকোটগুলো হান্টিং কোট নামে পরিচিত। 1920-এর এডিশনের হার্লে ওয়েনিন স্টাইলের মাফিয়া সো একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো 3 মূর্তি মানবের অবছায়ায়। সম্পূর্ণ কালোতে তলিয়ে থাকার কারণে 3 যান্ত্রিক মানবকে মিশরীয় মমির মতো লাগছে, তাছাড়া ভিন্ন কিছুই না। ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো। হঠাৎ করে মেঝেতে লুটিয়ে জবথব হয়ে কাঁপতে থাকা আনিসুল হকের মাথার উপর বহু পুরাতন লাল বাতি জ্বলে উঠল। গোল খাঁচার মতো ঝুলে থাকা খাঁচার ভেতর থেকে রোশনাই আলো আসছে। ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক আনিসুল অভিব্যক্তি কতটা বিভৎস, আকুতি ভয়ী হৃৎপিণ্ড দেহখানা কতটা আতঙ্কগ্রস্ত। আলোর নিচে আসলো 3 জন, ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা ঝুলিয়ে। আনিসুল চোখের পাতার কাঁপুনি বন্ধ হয়। কিছু মুহূর্ত ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চোয়াল এবং তার দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তির চোয়ালগুলোর পানে চেয়ে থেকেও শুরু শেষ পর্যন্ত হিসাবে মিলিয়েও ঠাউর করতে পারল না আনিসুল হক এরা কে, কি ক্ষতি করছে এদের, যার ফলস্বরূপ আজ এখানে এত ষড়যন্ত্র, এত অযাচিত ক্ষুব্ধতায়। আনিসুল হকের হিসেব মতো তিনি ওদের কোনো ক্ষতি করেনি এই জীবনে। গলায় দলা পাকিয়ে থাকা কুণ্ডুলিগুলো শক্ত ঢোক গিলে পিষে ভিতরে ঠেলে বিষাদ রাজ্যের রাজার সুগভীর নিকোষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়া মানবের দিকে তাকিয়ে গতিহারা হৃদস্পন্দন তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁঝ এনে ঝাঁঝালো গলায় চেঁচালেন, আমার ছেলে কোথায়? আর আজকেই বা এখানে আটকে রেখেছেন কেন? টাকা পাওয়ার পরও আর কি চাই? হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান দাঁড়িয়ে আছে রিচার্ড। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে ওর বৈশাচিক আত্মার সাইকো মস্তিষ্ক। জীবন তথস্থ জীর্ণ শীর্ণ হয়ে থাকা আনিসুল হকের অহর্নিশে পৌঁছায় না রিচার্ডের গরু গম্ভীর কণ্ঠস্বর। সহসাই তেজ দেখিয়ে আবারও বলল, কি? রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আওড়াই রিচার্ড কায়নাত। তোর জীবন। চোখ জলজল করে উঠল আনিসুল হকের। গলার তেজ যেন নিমেষেই গায়েব হয়ে তিরিক্ষি মেজাজ সংকীর্ণতায় ঢাকা পড়ে গেল। খই হারিয়ে তড়িঘড়ি করে বললেন, আমার ছেলে কোথায় আছে? আমার ছেলে? Hey boys, let's enjoy the movie. রিচার্ড বলার সাথে সাথে অট্ট হাসিতে ফেটে উঠল ন্যাসো লুকাস। তাদের দানবীয় শরীর তরতরিয়ে কাঁপতে থাকে হাসির তালে তালে। ন্যাসো পেলব 2 হাতের তালু একসাথে করে শব্দ তুলতেই অন্ধকার হতে নীল তীর সূচক আলো এসে পড়ল দেওয়ালে। স্ক্রিন ভেসে উঠল দেওয়ালের মাঝে। হঠাৎ করে স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল আনিসুল হকের। স্ক্রিনে প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটি সেকেন্ড তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক আনিসুল হকের কাছে, যা সোজা গিয়ে বিঁধছে তার বৃক্ষপটে। অনবরত চেঁচাতে থাকলেন, আমার ছেলেকে বের কর কফিন থেকে, ও মারা যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। সাদমানের আঙ্গুলের কাটা অংশ লক্ষ্য না করেই কফিনের মধ্যে দেখা মাত্রই অস্থির হয়ে উঠল আনিসুল হক। আধার থেকে আসা নীল তীর সূচক আলোকরশ্মি আবার আধারেই বিলীন হয়ে যায়। অঝরে চেঁচাতে থাকলেন আনিসুল হক। প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনো মতেই মেনে নিতে পারছেন না, কোনো পিতার পক্ষে সম্ভবত না মেনে নেওয়া। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে তাই দেব আমি, সব নিয়ে যাও, শুধু আমার ছেলেকে কিছু করো না।
পৈশাচিক হাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ঠোঁটে। আনিসুল হকের চুলের ভাঁজে ঢুকিয়ে দিল ড্রাগনের ট্যাটু খচিত হাতটি। ব্যথায় কুকড়িয়ে উঠে আনিসুল হক। চুল গোড়া থেকে আলগা হয়ে আসে, তাও ছাড়ে না রিচার্ড। আনিসুল হকের গোঙানির সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবুকে দাঁতে দাঁত পিষার কর্কশ শব্দ। চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথা কিছুটা উপরে তুলল রিচার্ড। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রাখার ফলে হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। রুষ্ট গলায় বলল, শুধু 14 বছর আগে করা তোর পাপের স্টেটমেন্ট দিলেই হবে, তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের ঘটনার কথা মনে হতেই হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভূত হয় আনিসুল হকের। বিস্ময়ে হতভম্ব হয়ে অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তামক চেহারায়। আনিসুল হকের বিষণ্ণ দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। চিবিয়ে চিবিয়ে বলল, ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন। ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। কথা শেষ করে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে ক্রোধে ক্রমে মুষ্টিমেয় আঙ্গুল তুলে কাউন্ট করতে থাকলো রিচার্ড। 3 সেকেন্ডও সময় নেয়নি আনিসুল হক। রাজি হয়ে যায়। ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয়। যেই ছেলের জন্য এত বড় পাপের স্রোতে ডুব দিয়েছিল, সেই ছেলেকে হারাতে চান না। আর এতে নিজে ধ্বংস হলে হোক। আনিসুল হক খুব ভালো করেই বুঝতে পারছে এই ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকায় আটকা পড়ে গিয়েছেন তিনি। এই মরীচিকার অতলে তলিয়ে গিয়ে হলেও ছেলের জীবন নিশ্চিত করার জন্যে রাজি হয়ে গেল আনিসুল হক। পুনরাবৃত্তি হলো 14 বছর আগে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। আমি রাজি। থেমে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলন্ত অবয়বে তাকিয়ে থমথমে গলায় বলল, কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবে? রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। রিচার্ডের বিলম্বহীন কাটকাট জবাব। তপ্তশ্বাস ফেলল আনিসুল হক। মাত্র 2 মিনিটের মধ্যে প্যাসমেন্ট পরিবেশ পাল্টিয়ে ফেলে লুকাস। আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায়। দড়ি দিয়ে বাঁধা রক্তাক্ত শরীর সাদা চাদরে ঢেকে দেয়। সামনে রাখা কাঠের টেবিলের উপর এনে ল্যাপটপ রাখলো ন্যাসো। তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে লাইভে গেল। রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না। চেহারায় পৈশাচিক স্পষ্ট হাসি, চোখে আগুনের লেলিহান। পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাভ আনিসুল হকের অবয়বে। তপ্তশ্বাস ফেলে বক্তব্য শুরু করেন আনিসুল হক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটা বিশ্রী গালিতে পরিণত হবে। সত্যিকার অর্থে আমি কারোর প্রিয় হবার যোগ্য নয়। তখন ভাবিনি কারোর প্রিয় হবার কথা, ভেবেছি শুধু একজন ভালো বাবা হবার কথা। সে হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য। নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছিলাম। তখন শুধু আমি আমার ছেলের কথা ভেবেছি। বিশ্বাস করুন, তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি আমি। আমার ছেলেকে খুব ভালোবাসি। আমি জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে আজ থেকে। সাদমান, আব্বু তোকে খুব ভালোবাসে। আব্বুকে ভুল বোঝো না। আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিছুই ভাবতে পারিনি তোমাকে ছাড়া। এইটুকু বলে টেবিলে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। ন্যাসুর ল্যাপটপের 2 প্রান্ত একার সাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। আনিসুল এবং তার স্ত্রী উভয়েরই কোনোরূপ সমস্যা ছিল না বার্ধক্যজনিত। তবুও সন্তানের মুখ দেখতে পায়নি বহুকাল, অনেক ডাক্তার দেখালেও। এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে অবশেষে আল্লাহর কাছ থেকে চেয়ে আনে সাদমানকে। বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে আসে সাদমান। কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে 3টি ছিদ্র। পরবর্তী চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনলে সাময়িকের জন্য সুস্থ হয় সাদমান, কিন্তু তখনও ঔষধ চলছিল।
তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানে রং বেরঙের সাজানো ফুলের সমাহার থাকতো তার সুন্দর হাসি খুশি পরিবারে। কিন্তু এক সুনামির ঝড় এসে সকল কিছু আবার উল্টে পাল্টে করে দেয় মুহূর্তেই। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে থাকে সাদমানের। হসপিটালের সাদা বেডের সাথে মিশে যেতে থাকে শরীর। ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখশ্রী দেখে দিশাহীন হয়ে পড়ে আনিসুল হক। সকল জায়গায় খোঁজ লাগাতে থাকে RH নুল ব্লাড রক্তের কে আছে। তখন অবশ্য মন্ত্রী ছিলেন না, তিনি সাধারণ মেয়র ছিলেন। ক্ষমতাও ছিল কম। কেউই চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে। কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক। ছেলের কথা ভেবে হয়েছিল নিজের বিবেক মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করাতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতে বেশি হলে 2 দিন নিউজ হবে, তাছাড়া তেমন কিছুই না। থানাটাকে নিয়ে সামলিয়ে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলের সন্ধান পাওয়া যায় যার নাম ছিল নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলেও বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকেই রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারোর সাথে মিশতে পারতো না, কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় এক হয়ে পড়ে। 12 বছর পর দেশে এসে সবার আগে নিলয়কেই খুঁজেছিল রিচার্ড। এত বছরেও ভোলেনি শৈশবের বন্ধুত্ব। কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে নিলয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজনের ভাষ্য মতে আজ থেকে আরো 14 বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে যায় নিলয়, এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্টে আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নারাজ ছিল রিচার্ড। তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়ার ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিচ্ছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধ পাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরো পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী লরির নিচে চাপা পড়ে মহিলা। লরির চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওদিকে বিছানায় শয্যাশয়ী নিলয়ের বাবা তখনও জানতেন না তার স্ত্রী এবং ছেলে এই দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশায়, কিন্তু তার সুখ পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়েছে তাকে ছাড়াই। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়দের ঘরের তালা ভেঙে ভেতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল সময় বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল। বিছানার সাথে মিশে যাওয়া স্বামী শক্ত হাড়গুলো, তবু দেহে প্রাণ ছিল। কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি বন্ধ ঘরে যত্নের অভাবে। উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময় মারা যায় নিলয়। পরবর্তী নিলয়ের লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারিং সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গা হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিল আনিসুল হকের পিএ। মাথায় আসছে না সবকিছু। এত আগে থেকে জানার পরেও 8 বছর চুপ ছিলাম কেন?
থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখের পাতা মেলে মাথা তোলে। রক্তজবার অঞ্জলির মতো টকটকে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মনির পাশের সাদা অংশে। চোয়াল মারির সাথে চেপটে লেগে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠনালীর মধ্যে দুই আঙ্গুলে চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকায় মেরে বালির সাথে মিশিয়ে দিতে পারতাম আমি। তার জন্য আমার হাতের একটা ইশারার দরকার ছিল শুধু। কেন করিনি শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলেকে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে এই আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে আনিসুল, বিশ্বাস কর। রিচার্ডের অট্ট হাসি বাড়ি খেতে থাকে বন্ধ ব্যাজমেন্টের প্রতিটি কোনায় কোনায়। ভারীকে কণ্ঠস্বরের হাসির সেই প্রতিধ্বনি দেওয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুড়ে লাগছে। মৃত্যুর কথা শুনতেই সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাঁজরে মোচড় দিয়ে ধরল। খই হারিয়ে তড়িঘড়ি করে আকতে মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না তোমরা। ও এই ব্যাপারে কিছু জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতেও পারবো না আমি। তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবু আমার ছেলেকে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তোর ছেলেকে, ওকে দিয়ে আমার কোনো কাজ নেই। থেমে এক পৈশাচিক রহস্যময় হাসি দিয়ে বলল, বিশ্বাস কর আনিসুল, তোকে একটুও কষ্ট দিয়ে মারবো না আমি। ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হবার সাথে সাথেই পেছন থেকে লুকাস প্লাস্টিকের পলি দিয়ে মুখে চেপে ধরল আনিসুল হকের। সাদা পলির জন্য চোখের সামনে সকল কিছু ঘোলাটে হয়ে আসে। হাত পা ছড়িয়ে ছটফট করতে থাকে আনিসুল হক। গলা থেকে মস্তক সম্পূর্ণ পলির দখলে, ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাশো শরীরের বাঁধন খুঁজতে থাকে। রিচার্ড ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ছাটারের দিকে এগোয়। সকল বাঁধন খুলে ছটফট করতে থাকা আনিসুল হককে নিয়ে রিচার্ডের পিছু পিছু যায় ন্যাসো লুকাস। বাগান বাড়ির পেছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গার্ডরা। রিচার্ড গিয়ে অভিব্যক্তি শূন্য তামুকে ভ্রু উঁচিয়ে ইশারা করতেই চলে যায় সকল গার্ডরা। ন্যাসো আর লুকাস আনিসুল হকের ছটফট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে দেয় তার জন্যে খোদিত কবরে। জীবন্ত সমাধি দেওয়া হলো এক পাপিষ্ঠ বিষ্ঠার। রিচার্ডের যেন এতেও তেজ কমেনি। তখনও সমুদ্র নীলচোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নোৎপাত জলজল করে। ন্যাসো লুকাস কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর। তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। ঠোঁট কামড়ে ভ্রু নাচিয়ে পেছন ফিরে রিচার্ড। হাত থেমে যায় ন্যাসো লুকাসের। স্তম্ভিত ফিরে তাকালো সামনে। So this is the secret place of gangster Rit Kainat. এডুকেশনাল কোয়ালিফিকেশন? ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে কপালের মধ্যভাগে দুই ভাগে বিভক্ত হয় প্রেমের। বলল, মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের অফিসাররা এতই মূর্খ যে কারো নামও ঠিকঠাক ভাবে বলতে পারে না। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথার বিপরীতে ঠোঁট প্রসারিত করে হাসলো প্রেম। কাছে এগিয়ে গেল। হাতে থাকা পেন ড্রাইভটি দুই আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশের অফিসাররা কি পারে আর না পারে সেটা জানি না, তবে মাফিয়াদের রহস্য ঠিকই উন্মোচন করতে জানে। ন্যাসো আর লুকাস কোমরে গুজে রাখা গান বের করে তেড়ে আসলে সতর্কতার সহিত প্রেম ও গান বের করে রিচার্ডকে গান পয়েন্ট নিয়ে নেয়। দুপাশে মৃদু মাথা নাড়িয়ে হাসলো রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। হাত তুলে রক্ষা কবচের মতো ছুটে আসা ন্যাসো আর লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড পেছন না ঘুরেই। দুই আঙ্গুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন ন্যাসো আর লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট চোখ করে তাকায় রিচার্ডের দিকে। অভিব্যক্তি বোঝার চেষ্টা করে, তবে এই শান্তি নিয়ে স্রোতের
মতো প্রবাহমান গুরুগম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টায় ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। বন্দুকের সরু নলে নেচের মাথা চেপে ধরে ঠোঁটে এলিয়ে বাঁকা হাসল। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ দুজনের আখিদয়ে। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। চোয়াল ঝুলে যায় প্রেমের। রিচার্ডের কপাল থেকে গানটি নেমে যায় আপনা আপনি। প্রেমের রক্তাক্ত মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জে উঠল। নেহাত, তোর বিকেলের কাজটা আমার পছন্দ হয়েছে। না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে হতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটি কদমে কদমে আঁচ পাচ্ছে ভেতরের চলন্ত অগ্নিশিখা। রাগে গিজগিজ খাকে প্রেম। গলা ছিঁড়ে চেঁচিয়ে পেন ড্রাইভটি ঘুটঘুটে অন্ধকারে ঘাসের মধ্যে ছুঁড়ে মারে। রাগে ফুসতে ফুসতে মেইন গেট দিয়ে গিয়ে বাইকে বসে। প্রথমবার দেওয়াল টপকিয়ে ভিতরে আসলেও এবার আর তা করতে হয়নি। রিচার্ডের ইশারায় গার্ডরাও কিছু বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতে থাকে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাওয়া প্রেমকে। জঙ্গলের আঁকা বাঁকা সরু রাস্তা গলিয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শেয়ালের হাঁক ডাক। কার্নিশের রগগুলো ভেসে উঠছে ক্রোধে। রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সাদমানের হিস্ট্রি ঘাঁটতে শুরু করেছিল প্রেম। ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সাদমানের ওপর হার্ট সার্জারির ব্যাপারটা। হসপিটাল থেকে সাদমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম শুধুমাত্র সন্দেহের বশে। তবে সেই সন্দেহ ক্লুতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করা ব্যক্তির কোনো রকম ইনফেকশন পাওয়া যায় না রিপোর্টে। সন্দেহ আরো গাঢ় হয় প্রেমের যখন আর একটু তলিয়ে দেখতে পায় ঠিক সেই সময় বস্তির একটা ছেলেও নিখোঁজ হয়েছিল। পুরনো নিউজ ঘেটে এগুলো বের করে প্রেম। ঘটনা আরো তলিয়ে দেখলে বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশেই অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশের একটা কিন্ডার গার্ডেনে পড়তো। 2 2 4 মিলিয়ে নেয় প্রেম। তার ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবেই। সেই জন্যে অযাচিতভাবে আনিসুল হকের বাসভবনে গিয়েছিল প্রেম। তখন কমিশনারের সাথে বেরিয়ে গেলেও বাসার পিছন গেটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়া একাই কোথাও যাওয়ার উদ্দেশ্যে পেছন গেট দিয়ে লুকিয়ে বের হয়। তখনই আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগান বাড়িতে পৌঁছয় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা বিকেলের কাজ। দ্বিতীয়বারের মতো টাকা বৃষ্টি ফলনের পেছনে মাস্টার মাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্মে আসলো টাকা ভর্তি ব্যাগ সরিয়ে সুকৌশলে নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকেই ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা। কিন্তু নকল টাকা পাওয়ার পরও রিচার্ডের কোনো প্রতিক্রিয়া না দেখে সন্দেহ আরো গাঢ়তা পায় যে কিডন্যাপারের পেছনে টাকা মূল উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলো আবারও বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বেড়ে উঠেছে। অভাবের তাড়না কি জানে সে, কিন্তু এখনো এটা রহস্য ভেদ করতে পারলো না। নকল টাকা পাওয়ার পরও কেন নিজের এতগুলো আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল, তাও আবার রিচার্ডের মতো একজন হার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝেই লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসতেই ঢাকা শহরে সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতেই মেজাজ ক্ষিপ্ত, তার উপর আরো এত লম্বা জ্যাম রাগে কটমট করতে থাকে প্রেমের চোয়াল। হঠাৎ অহর্নিশে আসে এক রমণীর খিলখিলে হাসির রিনরিনে শব্দ। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম। দেখতে পাই ফুটপাতের পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেরই একটা মেয়ে খিলখিলিয়ে হাসছে। প্রতিটি হাসির পরতে পরতে উদীয়মান হয় গালের মধ্যভাগের ছোট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক রহস্যময় হাসি। গায়ের ওভারকোট খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মেলে। সব মেয়েরা দরজা উকি ঝুঁকি দিচ্ছে। সকলের মুখ চুপসে আছে।
উদ্বিগ্নতা আর মৃত ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলের গা শিউরে ওঠে, থরথর করে কাঁপতে থাকে। দরজা থেকে সরে দাঁড়ায় সবাই। রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভেতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে ওভারকোট নিচে পড়ে গেল। থেমে গেল রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে নিচ থেকে ন্যাসো লুকাস দৌড়ে উপরে আসে। দরজার সামনে আসতেই শুকনো ঢোক গিলল দুজন মেয়ের রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আর একজন দরজার আড়ালে দুহাতে কান চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এই নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সম্মুখীন হয়ে। রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে। চোখ গোল গোল হয়ে যায় লুকাসের এলিজাবেথের হাত দেখে। ন্যাসো ঘাবড়ে গিয়ে তাকায় রিচার্ডের অনুভূতি শূন্য চওড়া তামুকে। এক দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড এলিজাবেথের উপশিরার উপরের পাতলা চামড়ার অংশে ফাঁক গলিয়ে আগত তাজা উষ্ণ তরলে। অযাচিত ক্ষুব্ধতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে রিচার্ড। ন্যাসো তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ডের শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কটমটিয়ে বলল, পিচ ঢালা রাস্তা অতিক্রম করে জঙ্গলের আঁকা বাঁকা সরু পথ ধরে পাশের লম্বা মূর্তির মতো ভয়ঙ্কর দেখতে গাছগুলোকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে জিপটি ক্রমাগত। এবড়ো খেবড়ো রাস্তার ঝাঁকুনির সাথে সমান তালে কাঁপছে ডক্টর মালিহার গড়ন। কপালের পাশ দিয়ে সরু শীতল ঘামের রেখা বইয়ে চলেছে। জবথব হয়ে কাঁপতে থাকা গড়ন একদম প্যাসেঞ্জার সিটে যথাসম্ভব নিজেকে আড়াল করে লেপ্টে আছে। উদ্বিগ্নতায় ঠাসা ডাক্তার মালিহার ফর্সা মুখ। সবে মাত্র ঢাকা মেডিকেল থেকে MBBS ডিগ্রি নিয়ে ইন্টার্নি শেষ করে ল্যাব 8 হসপিটালে জয়েন করে ডক্টর মালিহা ডিউটি শেষ করে বাসায় ফেরার জন্য বের হলে রাস্তা থেকে তাকে এক প্রকার জোর করে তুলে আনে লুকাস। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে মাথায় গান পয়েন্ট করে তুলে নিয়ে আসে ক্ষমতা দেখিয়ে। আজকাল রোগী দেখতে নিয়ে যাওয়ার নতুন পন্থা মনে হয় এটা, তবে আর 4-5টা সাধারণ মানুষের জন্যে নয়। সুশীল সমাজের আড়ালে গড়ে তোলা নিজেদের অন্ধকার পাপরাজ্যের অভিশপ্ত রাজাদের পন্থা এটা। এরা স্বাভাবিক জিনিসে অভ্যস্ত নয়। ওদের পাপাচারের জীবন তলিয়ে গিয়েছে বিষাদের ভারী ভারী বরফ খণ্ডের গহ্বরে, যা হয়তো সেই অতল থেকে কখনো উন্মোচন হবে না। কেউ কি আসবে আদতেও যে ঠান্ডা বরফের নিচে ঢাকা পড়া বিষাদের রাজাকে টেনে হিঁচড়ে বের করে এনে তার উষ্ণতায় খণ্ড খণ্ড বরফগুলো মোমের মতো গলিয়ে উষ্ণতার চাদরে জড়িয়ে রেখে ওম দিয়ে জাগিয়ে তুলবে জমে থাকা কোমল হৃদয়? বাগান বাড়ির মেইন গেটের সামনে এসে কালো জিপটি থামে। রিচার্ডের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি ভিতরে ঢোকানো নিষেধ। লনের পাশে গাড়ি সাইড করে রাখলো লুকাস। একজন কালো পোশাকধারী গার্ড দৌড়ে এসে ডোর হ্যান্ডেল টেনে খুলে দিলে উদীয়মান হয় তিরতির করে কাঁপতে থাকা ডক্টর মালিহা। একদম অপর প্রান্তে কর্নারে গিয়ে জমে আছে গতি হারানো হৃদস্পন্দনে। লুকাস জানে মেয়েদের নরম গলায় কাজ হয় না। ডক্টর মালিহাকে টেনে গাড়ির দিকে বের করে রুক্ষ পুরুষালী কাঁধে তুলে নিল লুকাস। মার্সেলার লুকাসের দানবীয় কাঠের মতো শক্ত শরীরে ডক্টর মালিহার পাতলা নরম তুলতুলে শরীর লাগতেই ব্যথায় কুকড়িয়ে উঠল। কণ্ঠ গহ্বরে ভয়, ভীতি, সংকীর্ণতা দলা পাকিয়ে রাস্তা ব্লক করে রেখেছে। অতঃপর চেঁচাতেও পারছে না মালিহা। তখন কাচের উপর দিয়ে হাঁটার কারণে পায়ের পাতার নিচের অনেকটুকু অংশ খুবই বিভৎসভাবে কেটে গিয়েছিল এলিজাবেথের। কিছু কাচের অংশ একদম হাড্ডিতে গিয়ে বিঁধেছে সরাসরি। রিচার্ডের কোলে ঢলে পড়ার পর রিচার্ড ওকে উপরে নিয়ে গেলেও কোনো রকম ট্রিটমেন্ট করেনি। বজ্র কণ্ঠে মেয়েদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে গিয়েছিল রাতে ফিরে যেন এলিজাবেথের পা সুস্থ দেখে। থরথর করে কাঁপতে থাকা মেয়েরা সকলে রিচার্ড চলে যাওয়ার পর এলিজাবেথের পা থেকে সকল কাজ বের করে। ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এলিজাবেথের পায়ের পাতা। মেয়েরা সকলে চোখের পানি ফেলছিল এলিজাবেথের এই করুণ দশা দেখে। রেশমা নার্সিং ইনস্টিটিউটে 2 বছর অধ্যয়নরত ছিল। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর টাকার অভাবে পড়া শেষ করতে পারেনি।
তবুও ড্রেসিং করা শিখে গিয়েছিল 2 বছরে। লুকাস রিচার্ডের আড়ালে ড্রেসিং এর সমস্ত সামগ্রী এনে দিলে রেশমা সুন্দর করে এলিজাবেথের পা ড্রেসিং করে দেয়। তখনও জ্ঞান ফেরেনি এলিজাবেথের। এলিজাবেথকে বেডে সুন্দর করে শুইয়ে দিয়ে মেয়েরা নিচে চলে আসে, যে যার যার মতো কাজে লেগে যায়। রেশমা এলিজাবেথের জন্য ভেজিটেবল স্যুপ বানায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটু প্রোটিন ভিটামিনের দরকার। শরীরের এমনিতেও কম কিছু যাচ্ছে না মেয়েটার শরীরের উপর দিয়ে। এই 2 দিনেই এলিজাবেথের মায়াবী চেহারায় মায়ায় পড়ে গিয়েছে রেশমা। এলিজাবেথের ডাগর ডাগর আখিদয় বেয়ে যখন পাহাড় সমপরিমাণ কষ্টের একাংশ ফোটায় ফোটায় বের হয়, ভিতরে খুব ব্যথা অনুভূত হয় রেশমার। আসলে মাতৃমন তো নিজের চোখের সামনে দেখতে পারছে না একটা মেয়ের এত কষ্ট। মেয়েটা চলে যাবার কিছুক্ষণ পরই এলিজাবেথের জ্ঞান ফেরে। ইনজেকশন দেওয়ার ফলে পায়ের পাতার নিচের অংশ অনুভব করতে পারছিল না, কিন্তু মনের ভিতরের যন্ত্রণাগুলো জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল ওকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধোঁয়াগুলো বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস হয়ে, আর কার্নিশ বেয়ে ঝরে আগুনের জ্বলন্ত লাভা। হঠাৎ করেই অদ্ভুতভাবে চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ। উন্মাদের মতো হাসতে থাকে হতচেতন হারিয়ে। তাচ্ছিল্যের হাসিগুলো গেল না সাউন্ড প্রুফ রুমের বাইরে। ঠোঁটে প্রসারিত হাসি, অথচ গাল বেয়ে বইছে স্রোতের ধারা। ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্লেষণের মতো অদ্ভুত আচরণ করছে এলিজাবেথ। হাসতে হাসতেই উঠে বসলো। তারপর হঠাৎ করেই মাথার চুল খামছে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। লাস্যময়ী মেয়েটির কান্নায় তোর শুধু ক্রমে ক্রমে বাড়তেই থাকে। মেঘলা আকাশে বজ্রপাতের পর যখন আকাশ ভেঙে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে আর গাছ থেকে ঝরে পড়ে পাতা, সেভাবে কাঁদতে থাকলো এলিজাবেথ। পুরুষালী রুক্ষ খসখসে হাতের দাগ চামড়ায় বসে গিয়েছে। হাতের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে এলিজাবেথের। একটার পর একটা কামড় বসাতে থাকলো হাতে। চামড়া ছিলে রক্ত বের হয়ে আসে, এতেও ক্ষান্ত হয় না এলিজাবেথ। রক্ত ঝরে বিভৎস দেখতে হাত দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে নিজের শরীরে। ফর্সা গাল ফোলা ফোলা আঙ্গুলের ছাপে তলিয়ে যায়। দেওয়ালে ঝুলিয়ে রাখা বিশাল আকৃতির হিংস্র ড্রাগনের পেইন্টিংটি শুধু রাজসাক্ষী হয়েছিল এলিজাবেথের সেই উন্মাদনায়। একসময় নিজেকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এলিজাবেথ। জীবনের উপর আর অভিযোগ জানাতে ইচ্ছে করে না। হাঁপিয়ে গিয়েছে সে। জীবন চক্র তাকে আজ কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কাছের মানুষগুলোর কাছ থেকে এত কাঠিন্যতা আর নিজের ইজ্জত হারানোর বেদনা ভিতরে ভিতরে কুড়ে খেতে থাকে এলিজাবেথের। এই জীবন আর মেনে নিতে পারছে না সে। দিশেহারা হয়ে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। হঠাৎ নজরে আসে বেডসাইড টেবিলে রাখা একটা ইনজেকশন। তাছাড়া পুরো কক্ষে আর তেমন কিছুই নেই আত্মঘাতী। রিচার্ড আগে থেকেই সব সরিয়ে ফেলেছিল। একটু আগে ব্যথা কমানোর জন্য এই ইনজেকশন রেশমা এলিজাবেথকে পুশ করেছিল। অসাবধানতায় রুম পরিষ্কার করার সময় এটা বাদ পড়ে গিয়েছিল। এলিজাবেথের চোখ জলজল করে উঠল খুশিতে। হাতে নিয়ে একদৃষ্টিতে চেয়ে থাকলো ইনজেকশনের দিকে। চোখ মুখ অনুভূতি শূন্য, দেহে নামমাত্র প্রাণ আছে, তবে সেই প্রাণের মধ্যে বাঁচার কোনো তাগিদ নেই। মুক্তি চাই এই অভিশপ্ত ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা থেকে। শেষবারের মতো চোখ বুজে কল্পনা করে নিল নিজের মা বাবাকে। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফেসে আওয়াজে বিড়বিড় করলো, আমি আসছি মম ড্যাড। ইনজেকশনের লম্বা সরু অংশটি চালিয়ে দেয় কবজির উল্টো পিঠের সবচেয়ে পাতলা চামড়ায়। পরপর 4 বার হাতের উপর চালায় সেই সরু সূচের মতো অংশ। হাতের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফিনকি দিয়ে ছিটকে গিয়ে রক্ত আছড়ে পড়ে ওর রক্তাভ মুখে। ঠোঁটের কোণে তখনও হাসির ঝলকানি। রক্তক্ষরণ বাড়তে থাকে। চোখের সামনে ঝাপসা হতে থাকে সকল কিছু। আশ্চর্যজনকভাবে একটুও ব্যথা অনুভূত হচ্ছে না এলিজাবেথের। শরীর ছেড়ে দেয় কটনের বালিশে। শূন্যে তাকিয়ে গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আরে জীবন, জীবন বিদায় তোমায়। এই অভিশপ্ত আমার জন্য আর কষ্ট পেতে হবে না। মুক্তি তুমি।
সহসায় চোখ বুজে এলো এলিজাবেথের। সুফ নিয়ে সে সবার আগে এলিজাবেথকে এই অবস্থায় রেশমা দেখে। রেশমার চিৎকারে পড়ে সকল মেয়ের ছুটে আসে। রিচার্ড এলিজাবেথের এই অবস্থা দেখার পরও শক্ত হয়েছিল। এই যান্ত্রিক নিকৃষ্ট মানবের একটু খারাপ লাগা কাজ করেনি এলিজাবেথের করুণ অবস্থা দেখে। অভিব্যক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক। শূন্য দৃষ্টিতে জমেছিল ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কির মিরিয়ে তাকিয়েছিল এলিজাবেথের নিথর দেহে। ইটালিয়ান লাইন ও ড্রাগন খচিত হাতের গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান মুষ্টিমেয় করে রাখার জন্য। রিচার্ডের ধারালো চিবুকে তাকাতেই শুকনো ঢোক গিলে ন্যাসোয়ার লুকাস। তবে এলিজাবেথের অবস্থা বেগতিক দেখে আর চুপ থাকতে পারে না রেশমা। রিচার্ডের সামনে এসে দুহাত জোর করে হাঁটু ভেঙে বসে। কান্না মিশ্রিত গলায় আহাজারির স্বরে আকুতি মিনতি করতে থাকে। স্যার, দয়া করে কিছু করুন, ম্যাডামের শরীরে ঠান্ডা হয়ে আসছে, এমন হলে মারা যাবে ম্যাডাম। রিচার্ড তখনও নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়েছিল শক্ত চোখে। অভিব্যক্তিতে প্রকাশ না পেলেও তার ভিতরে কোনো এক অজানা কারণে চলন হতে থাকে এই লাস্যময়ী মেয়ের ধ্বংসযোগ্য চেহারায়। হনহনিয়ে নিচে নেমে আসে রিচার্ড। লুকাস অচেতন এলিজাবেথের দিকে এক পলক তাকিয়ে রিচার্ডের পিছু পিছু যায় তপ্ত শ্বাস ফেলে। রিচার্ড সরাসরি গেল লিভিং এরিয়ায়। গোল করে সাজানো ডার্ক থিমের সোফার মাঝখানে ছোট টেবিলে থাকা সকল মদের বোতলগুলো ছুঁড়ে মারে মেঝেতে। ক্রোধ কোনোভাবেই কমাতে পারছে না। হতচেতন হারিয়ে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। মুহূর্তেই সাজানো পরিবেশ ধ্বংসলীলায় পরিণত হয়। লুকাস এক কোনায় চুপসে দাঁড়িয়ে আছে ন্যাসোর পাশে। রিচার্ডের উগ্র মেজাজের জন্য রিচার্ডকে বেশি ভয় পায় লুকাস। তবে ন্যাসোর ভাবভঙ্গি একদমই স্বাভাবিক এবং দৃষ্টি গভীর। বডিগার্ডের পাশাপাশি ন্যাসো আর রিচার্ডের মধ্যে অদৃশ্য এক সম্পর্ক রয়েছে। দুজনেরই দুজনের উপর রয়েছে অগাধ বিশ্বাস। না বললেও অবিশ্বাস্যকর ভাবে তারা একজন আর একজনের মনে অভিব্যক্তি বুঝতে পারদর্শী। জমে যাওয়া মস্তিষ্ক আবারও মেতে ওঠে তার ধ্বংসলীলায়। উন্মাদনায় চারিপাশ ভস্ম করে দিচ্ছে রিচার্ড। ক্রোধে গিজগিজ করতে করতে ফিরে তাকালো লুকাসের দিকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দুটি চোখ দেখে শুকনো ঢোক গেলে লুকাস। কণ্ঠস্বরে জড়িয়ে আসে সেই পাশবিক পৈশাচিক বিধ্বংসী গর্জন। এক্ষুনি ডক্টর নিয়ে আসবি, সময় 20 মিনিট, অ্যান্ড ইট মাস্ট বি আ লেডি ডক্টর। আটকে রাখা দম ছেড়ে মাথা নাড়িয়ে ব্যগ্র পায়ে বেরিয়ে পড়ল লুকাস। গভীর জঙ্গলে ঠেঙিয়ে লোকালয়ে যেতেই সময় লাগে 15 মিনিট। অগত্যা 1 মিনিট সময়ও ব্যয় করে না। সোর্স লাগিয়ে দেয় সব থেকে কাছের হসপিটাল ও লেডি ডক্টরের খোঁজে। 40 মিনিট ধরে একই জায়গায় একই দৃষ্টিতে নত দৃষ্টি নিবিষ্ট করে আছে রিচার্ড। এখনো কপালের পাশের নীলচে রগগুলো ফোলা। অতি ফর্সা চেহারায় তীব্র ক্রোধে নিভু নিভু আগুনের উপরে লাল অংশের আভা দিচ্ছে। চারিপাশে কাছের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। অসাবধানতায় হেঁটে গেলেই পায়ের সর্বনাশ। বাইরে থেকে শোনা যাচ্ছে কোনো মেয়ের মৃদু গোঙানির শব্দ। জলহস্তির মতো অধিক ওজনের ভারী ভারী পা ফেলে এগিয়ে আসা ফুট স্পট। লুকাস ডক্টর মালিহাকে কাঁধে নিয়েই লিভিং এরিয়ায় রিচার্ডের সামনে দাঁড়ালো। রিচার্ড ক্রন্দনরত মেয়েটির দিকে এক পলক তাকালো না পর্যন্ত। এমন ভাবে মাথা ঘুরিয়ে রেখেছে যেন খুবই নস্যি কিছু। দেখলেও পাপ। হাত নাড়িয়ে ইশারা দিলে লম্বা লম্বা কদমে সিঁড়ি ঠেঙিয়ে মাস্টার বেডরুমের দিকে গেল লুকাস। ডক্টর মালিহা তখনও লুকাসের পিঠে কিল ঘুষি দিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল। সরাসরি এলিজাবেথের সামনে গিয়ে কাঁধ থেকে নামালো লুকাস। মালিহার গায়ে তখনও হসপিটালের অ্যাপ্রন। রেশমা ডক্টর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথকে বুক থেকে বালিশে শুইয়ে উঠে পাশে দাঁড়ায়। ডক্টর মালিহা এলিজাবেথের বিধ্বস্ত চেহারা দেখে আঁতকে ওঠে। মুখে গলায় হাতে শরীরে অজস্র আঘাতের চিহ্ন। তবে তার থেকেও বেশি বিস্মিত হয় এলিজাবেথের অন্যরকম চেহারা আর লাল চুল দেখে। এখন বুঝতে পারছে তাকে এভাবে তুলে নিয়ে আসার কারণ। আর এটাও বুঝতে পারে এরা সাধারণ কোনো লোক না। কান্নার তোর কমে এলো। এক মুহূর্তের জন্য পুরো ঘরে চোখ বুলায় ডক্টর মালিহা।
দেওয়ালে ড্রাগনের ভয়ঙ্কর পেইন্টিং দেখে শুকনো ঢোক গিয়ে নিচে তাকাতেই আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরে নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সাক্ষী হয়ে। ন্যাসো দুই কাঁধে দুই মেয়েদের লাশ ঝুলছে, গলা শুকিয়ে আসে ডক্টর মালিহার। লুকাস চোখ রাঙানি দিতেই সম্বিত ফিরে পায়, তড়িঘড়ি করে এলিজাবেথের চিকিৎসা করতে থাকে। লুকাস আগে থেকেই গার্ড দিয়ে সকল ঔষধ, ব্যান্ডেল, রিবন, গজ, আর্টারি, ফরস্পে, টুথফরস্পে, সিজোর, অভিষেপ, হেক্সিসল, স্পিরিট প্রয়োজনীয় সকল কিছু পাঠিয়ে দিয়েছিল। 4টে সেলাই লাগে এলিজাবেথের হাতে। ইঞ্জেকশনের সরু সূচ অতি সূক্ষ্ম হওয়ায় ক্ষত তেমন গাঢ় হয়নি। কোনো এক ঘোরে পড়ে আবারও রিচার্ড উপরে আসে। দরজা কাছে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ, অবয়বে থরথর করা বিদ্বেষ। ডক্টর মালিহা কাজ শেষ করে উঠে দাঁড়ায়। পেছন ফিরতে রিচার্ডের সমুদ্র নীল চোখের সম্মুখীন হয়। উচ্চতায় 5 ফিট 7 হয়েও ঘাড় তুলে তাকাতে হলো রিচার্ডের দিকে, তবে তাকিয়ে থাকতে পারল না সেই সমুদ্র নীল চোখ দুটোতে, যেখানে এখনো অযাচিত কারণে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। রিচার্ডের কাট কাট গলা। ইজ শি ওকে? লুকাস ডক্টর মালিহা ব্যাগ নিচ্ছিল পৌঁছে দিবে বলে। রিচার্ডের মুখে এহেন অপ্রত্যাশিত কথা শুনে হাত থেমে যায়। ভ্রু কুচকানো অবাক চোখে তেরছা নজরে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো আগে থেকেই ছোট ছোট চোখ করে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। ওর চোখেও অসীম বিস্ময়। উপর নিচ মাথা নাড়ায় ডক্টর মালিহা। আউট অফ ডেঞ্জার নাও। আপনার ওয়াইফের প্রতি একটু যত্নশীল হবেন। বয়স কম, প্লাস খুবই দুর্বলনী। শি ইজ নট মাই ওয়াইফ। রক্ষিতা হয় আমার, রক্ষিতা। কুমট পরিবেশ রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল। ডক্টর মালিহার সঙ্গোপন আতঙ্কে কেঁপে উঠল। কাঁপতে থাকে চোখের পাপড়ি জোড়া। সে নিজেও জানে না কেন রিচার্ডকে দেখে এলিজাবেথের হাজবেন্ড মনে হলো তার কাছে। হয়তো দুজনেই এক সৌন্দর্যের পাল্লাই, তাই তো নিজের মতো ভেবে সরল মনে আর সকল পেশেন্টদের মতো অ্যাডভাইস দিয়েছিল। রিচার্ডের মেজাজ আঁচ করতে পেরে ন্যাসো দ্রুত ডক্টরকে আলগোছে নিয়ে বেরিয়ে যায়। ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চোয়াল। রেশমার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলে, লিভ। এলিজাবেথের নিস্তেজ মুখে এক পলক তাকিয়ে রেশমা চলে যায়। রেশমা চলে যেতেই দরজা আটকিয়ে দেয় রিচার্ড। ধীরে ধীরে এগিয়ে যায় এলিজাবেথের দিকে। বেডের সাথে কাঁধের এক পাশ ঘেঁষে আদেও ঝুঁকে বসলো এলিজাবেথের ওপর। শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। কুটিল হাতে হাত রাখলো এলিজাবেথের ব্যান্ডেজ করা হাতে। ধীরে ধীরে চাপ প্রয়োগ করতে থাকে। দৃঢ় হয় হাতের বাঁধন। অচেতন অবস্থায় নড়ে চড়ে চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ ব্যথায়। ডাক্তারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, তবে তোমার কালারের সাথে যাবে না। চুপসে গেল লুকাসের বুক। মাত্রই তারা দুজনে ডক্টর মালিহাকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে আসলো। লুকাস ন্যাসোর মুখে এহেন কথা শুনে চোখ রাঙিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাইরে। ন্যাসো ঠোঁট কামড়ে হেসে স্পিড বাড়ায় গাড়ির। পর্দা ভিজিয়ে দেওয়া হয়নি রাতে। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই গভীর জঙ্গলের উঁচু উঁচু গাছের ফাঁক ফোকর গলিয়ে আলো আছড়ে পড়ে টেরেসে। সোনালি আলোর দুটি চোখে পড়তে ঘুম ভাঙে এলিজাবেথের। সারা রাত ঘুমিয়ে ঘুমের ঔষধের রিয়াকশন ফুরালো সবে মাত্র। মচড়ে পড়া নরম রোদ এসে গায়ে লাগছে কাচের গ্লাস ভেদ করে। এক পশলা শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল গা। পিটপিট করে চোখে মেলে তাকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চেষ্টা করতেই চোখ জুড়ে নিদ্রারা আবারও ভিড় জমানোর চেষ্টা করলো। তাদের ব্যর্থ করার তাগিদে দুহাত দিয়ে চোখ কচলাতে চাইল এলিজাবেথ। হঠাৎ বাহাতে চোখ রাখতেই ব্যথায় অসাড় হয়ে নীলাভ বর্ণ ধারণ করে এলিজাবেথের শরীর। তাৎক্ষণিক ঘুম ছুটে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা হাত। তার মানে সে মরেনি, এখনো আছে এই অভিশপ্ত জীবনে। শুরু হয় মস্তিষ্কে তোলপাড়। কান্নার পূর্ব প্রস্তুতি হিসেবে বুকের ভিতর মোচড় দিয়ে ধরল।
কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার আগেই অতর্কিত আক্রমণে হকচকিয়ে যায়। ছিন্ন ভিন্ন প্রলয়ের মতো রিচার্ড শ্বাসনালী চেপে ধরে এলিজাবেথের। ওর অর্ধেক শরীর ঝুলে আছে এলিজাবেথের উপর। হঠাৎ আক্রমণে কান্নার আরো তোর বেড়ে গেল এলিজাবেথের। ঠোঁট ভাঙতে ভাঙতে তাকালো রিচার্ডের চোখে। অসম্ভব লাল হয়ে আছে রিচার্ডের চোখ জোড়া, যেমনটা হয় সারা রাত কেউ না ঘুমালে। শক্ত হাতের চাপে ধরে রাখার ফলে কণ্ঠনালীর পথ নিভে এলো। বহু কসরতে সহসাই আওড়ালো এলিজাবেথ। কেন বাঁচালেন আমাকে? মুক্তি দেন আমাকে এই নরক যন্ত্রণা থেকে। হয়নি আমার শরীরের স্বাদ নেয়া? কদিন পর তো এমনিতেও ছুঁড়ে ফেলে দেবেন। এখন কেন এভাবে আটকে রেখেছেন আমাকে? এলিজাবেথের কথার পারদে গলায় চাপ আরো বৃদ্ধি হলো। নিঃশ্বাস আটকে মুখশ্রী রক্ত শূন্য হয়ে নীলচে রূপ ধারণ করে। ওর ভিতর অশ্রুবিহীন আর্তনাদ, গুমড়ে ওঠা যন্ত্রণা, রিচার্ডের চোখে বিস্ফোরণের প্রতীক্ষা, হাতে নিস্তব্ধ মৃত্যু ঘণ্টা। কাঁপন ধরানো তাণ্ডবীয় স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, মরতে চাস? খুব শখ না? হ্যাঁ, তুই মরবি? তবে এত সহজে না, পচে গলে মরবি। তবু আমার কাছেই থাকতে হবে তোকে, এখানেই মরতে হবে। আমার বাইরে যাওয়ার ক্ষমতা তোর নেই। এলিজাবেথের গলা ছাড়িয়ে রাগে উন্মত্ত রিচার্ড হনহনিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। শ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম নিয়ে এলিজাবেথ খুব খুব করে কাঁদতে থাকে। আর একটু হলে তার শ্বাস চিরতরে থেমে যেত। এক ধ্বংসপ্রবণ পাপাচারে নিমজ্জিত জীবনের মরীচিকা থেকে মুক্তি চাইছে সে, অথচ সেই জীবন তাকে যেন ধরে রাখতে মরিয়া। ব্রেকিং নিউজ। তথ্যমন্ত্রী আনিসুল হক গতকাল থেকে নিখোঁজ। একই সাথে কাল সন্ধ্যা 7টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা বর্তমানে গণমাধ্যমে ঝড় তুলে দিয়েছে। ভিডিওটিতে তিনি নিজে সমস্ত কিছু উল্লেখ করেন, কিভাবে তিনি 14 বছর আগে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য বস্তির অসহায় এক ছেলের জীবন নিয়েছে এবং ওনার সকল কালো ব্যবসার সন্ধানও পাওয়া যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। অদ্ভুতভাবে আজ সকাল ভোরেই গত 7 দিন আগে অপহরণ হওয়া সাদমানকে অপহরণকারীরা তথ্যমন্ত্রীর বাসভবনের সামনে মুখ বেঁধে ফেলে যায় অক্ষত অবস্থায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করেও কিছুই জানতে পারেনি সাদমানের কাছ থেকে, এবং পুলিশ এটাও কনফার্ম করেন তথ্যমন্ত্রীর পরিবার হতে কোনো কেস ফাইল করা হয়নি এখনো পর্যন্ত ওনার নিখোঁজের ব্যাপারে। সোর্স সময় টিভি। আজ বেলা 9টায় নিউ মার্কেট এলাকায় পুরাতন এক বিল্ডিং থেকে একজন কলেজ শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কাল রাত থেকে নিখোঁজ মেয়েটি। ইতিমধ্যেই লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের কোনো আলামত শরীরে পাওয়া না গেলে মুখের অংশ খুবই বীভৎসভাবে কাটা হয়েছে। মেয়ের লাশের বিধ্বস্ত অবস্থা দেখে ঘটনাস্থলে হার্ট অ্যাটাক করেন বাবা। ধারণা করা যাচ্ছে এটি কোনো সাইকো সিরিয়াল কিলারের কাজ হবে।